জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো রয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমাকে মনোনয়ন দেওয়ায় এবং অনলাইন ক্লাসে নিজেকে যুক্ত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা বাসায় নিরাপদে থাকবে, লেখাপড়া করবে, বাবা মার সেবা করবে, তাহলে এই সময়টুকু তোমাদের বোরিং লাগবে না। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের 23-16-01 পত্র কোডের কোর্সের শিরোনাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, লেকচার নাম্বার 8। লেকচারের শিরোনাম পারস্য সাফাভি বংশ। এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক যাকে মহামতি বা মহান হিসেবে ব্যাখ্যায়িত করা হয়, সেই প্রথম শাহ আব্বাসের শাসনামল 1587 থেকে 1629 খ্রিস্টাব্দ সাল পর্যন্ত এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। যথারীতি এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি, ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এই মনোগ্রাম, পরিচিতি, শিক্ষক পরিচিতি। আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা যা যা জানতে পারবো তার একটি সংক্ষিপ্ত বিবরণী এইভাবে সাজিয়েছি। তাহলে এই অধ্যায় থেকে আমরা বা এই আলোচনা থেকে আমরা উপকৃত হব বা জানতে পারবো শাহ আব্বাসের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবার ঘটনা, সেনাবাহিনী সংস্কার ও গুলাম বাহিনী গঠন, কিজিলবাস গোত্রপতিদের দমন, উজবেকদের বিরুদ্ধে অভিযান, ওসমানী ও তুর্কিদের বিরুদ্ধে অভিযান, মোগল সম্রাটদের সাথে সম্পর্ক, বৈদেশিক নীতি এবং কৃতিত্বমূলক কর্মকাণ্ড। যথারীতি ভূমিকায় উপস্থাপন করছি। মহান শাহ আব্বাস শুধু পারস্যের সাফাভি বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন না, তিনি বিশ্বের সমসাময়িক শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি 1571 সালে 27 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সে সাফাভি সিংহাসনে উপবেশন করেন। ইতিহাসে তিনি মহান শাহ আব্বাস নামে পরিচিত। তার পিতা শাহ মোহাম্মদ খোদাবান্দার শাসন আমলে বিদ্রোহী কিজিলবাস নেতাগণ বালক আব্বাসকে খোরাসানের শাহ হিসাবে ঘোষণা করেন। পরবর্তীতে 1587 সালে তার পিতাকে পরাজিত ও ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীগণ আব্বাসকে পারস্যের সাফাভি সিংহাসনে অধিষ্ঠিত করান। ফলে শাহ আব্বাস তার রাজত্বের প্রথম দিকে কিজিলবাস গোত্রপতিদের হাতের পুতুলে পরিণত হয়ে পড়েন। এদের মধ্যে তার প্রধান উজির মুর্শিদ কুলি খানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আব্বাসের উপর প্রভাব বিস্তার করে সাম্রাজ্যের শাসন ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। তার নেতৃত্বাধীন কিজিলবাসগণ ক্ষমতা নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি শুরু করলে সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয়। ফলে আব্বাস মুর্শিদ কুলি খানকে হত্যা ও অন্যান্য অধ্যুক্ত ও শান্তি ভঙ্গকারী
কিজিলবাস দলপতিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন। সিংহাসনে উপবিষ্ট হয়ে শাহ আব্বাস ত্রিবিধ সমস্যার সম্মুখীন হন। প্রথমত, বিদ্রোহী কিজিলবাস আমিরদের ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি। দ্বিতীয়ত, রাজ্যের পশ্চিম সীমান্তে ওসমানীয় তুর্কিদের আক্রমণ। এবং তৃতীয়ত, পারস্য রাজ্যের পূর্ব সীমান্তে উজবেক আক্রমণ। শাহ আব্বাস সর্বপ্রথম আভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করেন এবং কিজিলবাসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। সেনাবাহিনী সংস্কার ও গোলাম বাহিনী গঠন। শাহ আব্বাস কর্তৃক সেনাবাহিনী সংস্কার তার কৃতিত্বের অন্যতম প্রধান ঘটনা। এই সংস্কারের মাধ্যমে একাধারে সাফাবি বংশের শক্তি বৃদ্ধি পায় এবং অন্যদিকে তিনি কিজিলবাসদের অশুভ প্রভাব হতে মুক্তি লাভ করতে সমর্থ হন। ইতোপূর্বে সাফাবি সাম্রাজ্যের সেনাবাহিনী প্রধানত কিজিলবাসদের সমন্বয়ে সংগঠিত ছিল এবং কিজিলবাস দলপতি ও সেনাপতিগণের হস্তে অর্পিত ছিল সামরিক শক্তির মূল উৎস। কারণ পূর্ব প্রচলিত প্রথা অনুযায়ী সাফাবি সাম্রাজ্য কিজিলবাস দলপতিদের মধ্যেই বিভক্ত ছিল। এই দলপতি তাদের স্ব জায়গির হতে খাজনা বাবদ প্রাপ্ত অর্থের সামান্যই রাজকোষে জমা দিতেন এবং বাকি অর্থ নিজেদের ব্যক্তিগত ও সেনাবাহিনীর সংরক্ষণের কাজে ব্যয় করতেন। প্রয়োজনের সময় এই সকল দলপতিগণ শাহকে তাদের সৈন্য দ্বারা যুদ্ধ বা অন্য কোনো বিদ্রোহ দমনে সাহায্য করতে বাধ্য থাকতেন। এর ফলে রাজ্যের সামরিক শক্তি এই সব দলপতিগণ নিয়ন্ত্রণ করতেন এবং সে সকল সৈন্যের সহায়তায় অনেক সময় এই নিজেরাই অর্থাৎ দলপতিরাই বিদ্রোহ করার সুযোগ পেতেন। আবার এই সকল উচ্চাভিলাষী সেনাপতিকে শাস্তি প্রদান করতে গেলে তার অনুগত সৈন্যরা বিদ্রোহী হয়ে উঠতেন। শাহ আব্বাস ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই সকল অসুবিধা বিশেষভাবে অনুভব করেন এবং এর প্রতিকার কল্পে সেনাবাহিনীতে আমূল সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করেন। তবে কিজিলবাস অশ্বারোহী বাহিনী তখনও সাফাবিদের সামরিক শক্তির প্রাণকেন্দ্র হিসাবে বিরাজমান ছিল। ফলে এ বাহিনীর কোনো বিকল্প সেনা দল সৃষ্টির পূর্ব পর্যন্ত কিজিলবাসদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বিবেচকের কাজ হবে না মনে করে আব্বাস সর্বপ্রথম একটি নিজস্ব সেনাবাহিনী গঠনের কাজে হাত দেন। শাহ তাহমাস্পের আমল হতেই আর্মেনিয়ান, জর্জিয়ান ও সার্কাসিয়ান যুদ্ধবন্দীদের পারস্যের আগমন হয়। মানে এই তিনটি অঞ্চল থেকে যে যুদ্ধ বন্দীগুলোকে পারস্যে আনা বন্দী করে নিয়ে আসা হতো। শাহ আব্বাস এই জনশক্তিকে তার কাঙ্ক্ষিত সেনাবাহিনী গঠনের কাজে ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাদের মধ্যে হতে প্রথম 10,000 অশ্বারোহী এবং দ্বিতীয় পর্যায়ে স্থানীয় দরিদ্র কৃষকদের মধ্যে হতে 12,000 পদাতিক ও পর্বতারোহী সৈন্য ভর্তি করেন। এদেরকে যথাক্রমে গুলাম এবং তুফাংচি নামে অভিহিত করা হয়। তৃতীয় পর্যায়ে শাহ তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী হিসেবে জর্জিয়ানদের সমন্বয়ে 3,000 সৈন্যের মুলাজিম বাহিনী গঠন করেন। এছাড়া 500 কামান সম্বলিত 12,000 সৈন্যের একটি সাঁজোয়া বাহিনী গঠনের মাধ্যমে শাহ আব্বাস তার নতুন বাহিনীর সংখ্যা 37,000-এ উন্নীত করেন। গোলাম বাহিনী হতে আল্লাবর্দী খান নামক একজন সুযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিকে তিনি তার প্রধান সেনাপতি নিয়োগ দিলেন। আল্লাবর্দী খান ইংরেজ ভাগ্যান্বেষী ও পরিব্রাজক জন শিরলির পরামর্শ ও সাহায্য গ্রহণ করে গতানুগতিক মধ্যযুগীয় সাফাবি সেনাবাহিনীতে বিরাট সংস্কার সাধন করেন। শাহ কর্তৃক সৃষ্ট এই গোলাম বাহিনী সম্পূর্ণরূপে শাহের আজ্ঞাবহ ও তার প্রতি
আনুগত্যশীল ছিল। তারা স্থায়ী বাহিনী হিসেবে সরাসরি রাজকোষ হতে নিয়মিত বেতন ভাতা পেতেন। রাজকোষ হতে বেতন প্রদানের ফলে শাহ কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও তিনি এর প্রতিকার কল্পে অধিক পরিমাণে খাস জমি নিজের অধিকারে আনেন। উদ্দেশ্য ও গঠন প্রণালীর দিক থেকে শাহ আব্বাস তার এই গোলাম বাহিনী সৃষ্টির পেছনে তুর্কি সুলতানদের জেনেসারি বাহিনীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন বলে মনে করা হয়। অর্থাৎ তুর্কি সুলতানরা একটি বিশেষ সেনাবাহিনী গঠন করেছিলেন। সে বাহিনীর নাম ছিল হলো জেনেসারি বাহিনী, এবং তাদেরকে মানে বালক অবস্থা থেকে তাদেরকে গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছিল। সেই বাহিনীটি ছিল অত্যন্ত দুর্ধর্ষ। সেনাবাহিনী গঠন করার পরে তার আভ্যন্তরীণ যে সমস্যা, সেই সমস্যাগুলোর দিকে তিনি নজর দেন। প্রথমেই তিনি কিজিলবাসদের শাস্তি প্রদান। আমরা ইতিপূর্বে আলোচনাও দেখেছি, শাহ ইসমাইলের পরে শাহ তাহমাস্পের সময় কিজিলবাসরা কিভাবে শাসন ক্ষমতায় আধিপত্য বিস্তার করে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছিল। শাহ আব্বাসের শাসনামলের প্রথম দিকে এই কিজিলবাস গোত্রপতিরাও কিভাবে তার উপর আধিপত্য বিস্তার করে তাকে হাতের পুতুলে পরিণত করেছিল। সে থেকে উত্তরণের জন্য শাহ আব্বাস একটা সেনাবাহিনী গঠন করতে সক্ষম হলেন শক্তিশালী। এখন এই সেনাবাহিনীর দ্বারাই তার যে শত্রু বা তার যে সাম্রাজ্যের ক্ষতিকর এই সকল শক্তির বিরুদ্ধে এই সেনাবাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করেন। প্রথম যে ব্যবস্থাটি তিনি গ্রহণ করেন সেটা হলো কিজিলবাস গোত্রপতিদের বিরুদ্ধে ব্যবস্থা, যে কিজিলবাসদের সহায়তায় সাফাবি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিজিলবাস বাহিনীর ক্ষমতা খর্ব করে শাহ কর্তৃক নতুন সেনাবাহিনী সংগঠনকে কিজিলবাস গোত্রপতিগণ সুনজরে দেখেননি, এবং বিনা প্রতিবাদে তাদের পক্ষে এই সংস্কার মেনে নেওয়া সম্ভব ছিল না। তবে শাহ আব্বাসের নিকট কিজিলবাসদের এই প্রতিবাদ ও বিক্ষোভ বিন্দুমাত্র অপ্রত্যাশিত ব্যাপার ছিল না, এবং এর জন্য তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন। তিনি সর্বপ্রথম এক ষড়যন্ত্রের অভিযোগে মুর্শিদ কুলি খানকে হত্যা করলেন, এবং সেই সঙ্গে কিছু অবাধ্য ও উশৃঙ্খল কিজিলবাস দলপতি শাহের নিকট শাস্তি ভোগ করলেন। শাহ শাস্তি প্রদানের ক্ষেত্রে এমন কঠোর মনোভাব গ্রহণ করলেন যে অনেকে প্রাণ ভয়ে ওসমানীয় সুলতানদের নিকট আশ্রয় নিতে বাধ্য হন। কিজিলবাস সেনাপতিগণ কর্তব্যের প্রতি সামান্য অবহেলার অপরাধে অথবা নির্ধারিত সৈন্য মোতায়েন না রাখার জন্য উক্ত পদ হতে অপসারিত বা জায়গির হতে বঞ্চিত হতেন। কিজিলবাসদের প্রতি এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে তার প্রতি পূর্ণ আস্থাশীল ও অনুগত এমন কয়েকজন সেনাপতিকেও তিনি শাস্তি দিতে দ্বিধা করেননি। শাহ আব্বাস কর্তৃক অনুসৃত এই কঠোর নীতির ফলে সাফাবি রাজ্যের কিজিলবাসদের অশুভ প্রভাবের হাত হতে রক্ষা পায়। এরপরে শাহ আব্বাস আরেকটি সেনাবাহিনী গঠন করেন, সেটা একেবারে নিজস্ব, সেটা হলো শাহ সেবন গোত্রের সৃষ্টি। সেনাবাহিনীর এই আমূল সংস্কার সাধন ব্যতীত কিজিলবাস গোত্রসমূহের প্রভাব মুক্ত হবার জন্য শাহ আব্বাস আরো একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সকল গোত্রের সমন্বয়ে শাহের আজ্ঞাবহ ও আনুগত্যশীল একটি স্বতন্ত্র গোত্রের সৃষ্টি করেন, এবং তার নাম দেন শাহ সেবন, অর্থাৎ শাহের বন্ধু। কৃত্রিম উপায়ে সৃষ্ট শাহ সেবন গোত্রের লোকদের সর্বপ্রকার রাজকীয় পৃষ্ঠপোষকতা প্রদান করায় অচিরেই হাজার হাজার লোক এই গোত্রের অন্তর্ভুক্ত হতে শুরু করে। তারা শাহ আব্বাসের এবং ভবিষ্যৎ সাফাবি বংশের নির্ভরযোগ্য একটি শক্তির উৎস হিসাবে গড়ে উঠতে শুরু করে। অদ্যাবধি সংখ্যায় কম হলেও শাহ সেবন গোত্রের লোকেরা ইরানের বিভিন্ন অংশে বসবাস করতেছে। সিংহাসনে অধিষ্ঠিত হয়ে শাহ আব্বাসকে দুই সীমান্তের শক্তিশালী শত্রু বাহিনীর সম্মুখীন হতে হয়। এদের মধ্যে পূর্ব সীমান্তে উজবেকগণ এবং পশ্চিম সীমান্তে ওসমানীয় তুর্কিগণ প্রথম হতে সাফাবিদের বিরুদ্ধে শত্রুতা করে আসতেছিল। বাস্তব জ্ঞান সম্পন্ন শাহ আব্বাস উপলব্ধি করেন যে একই সঙ্গে উভয় শত্রুর মোকাবিলা করা তার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব
হবে না। তাছাড়া তিনি আভ্যন্তরীণ ক্ষেত্রেও নানা সমস্যায় জর্জরিত। এমতো অবস্থায় তিনি তুর্কিদের সাথে সন্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে উজবেকদের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়া যুক্তিযুক্ত মনে করেন। এরই প্রেক্ষিতে 1590 সালে তুর্কি ও সাফাভিদের মধ্যে কনস্টান্টিনোপলে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী আজারবাইজান, কারাবাগ, কারবালা, গাজা, কারাজারদাগ, জর্জিয়া সহ কুর্দিস্তান ও নুরিস্তানের অংশবিশেষ তুর্কিদের হস্তগত হয়। এছাড়া সুন্নি খলিফাদের বিরুদ্ধে নিন্দাসূচক উক্তি করা হতে পারস্যের সাফাভিগণ বিরত থাকবে বলে শাহ আব্বাস প্রতিজ্ঞাবদ্ধ হন। ইতিপূর্বে তুর্কিদের সাথে সাফাভিগণ আর কখনো এরূপ গ্লানিকর চুক্তি স্বাক্ষর করেন নাই। তোমরা জানো শিয়া ধর্মের যারা শিয়া মতাবলম্বী তারা হযরত আলী ছাড়া অন্য ৩ খলিফাকে তারা মানেন না, স্বীকার করতে চান না। এজন্য তাদের খুতবায়ও ওই ৩ খলিফাকে অসম্মানজনকভাবে নিন্দা করে তারা খুতবায় পাঠ করতেন। সেই পাঠ করা খুতবা পাঠের যে রীতি ছিল সেখান থেকে সাফাভিরা প্রতিজ্ঞাবদ্ধ হন, এখন থেকে সেই ধরনের নিন্দাসূচক আর কোনো খুতবা পাঠ করা হবে না। এখন শাহ আব্বাস বনাম উজবেক শক্তি, যে উজবেক নেতার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবেন বা তাকে দমন করবেন বলেই তুর্কি সুলতানের সাথে অপমাননাকর গ্লাইনিকর চুক্তি করেছিলেন। এই চুক্তির পরে তিনি উজবেক নেতার বিরুদ্ধে, উজবেক শক্তির বিরুদ্ধে অগ্রসর হন। সাফাভি রাজ্যের জন্মলগ্ন থেকেই উজবেক শক্তির সাথে বিরামহীন যুদ্ধ বিগ্রহ চলে আসতেছিল। শাহ আব্বাসের সময় এই যুদ্ধ পূর্বাপেক্ষা তীব্রতর আকার ধারণ করে। আবদুল্লাহ বিন ইস্কেন্দারের আমলে উজবেক শক্তি বিশেষ প্রতিপত্তি লাভ করে। তার রাজ্য পূর্বে ফরগনা ও কাশগর এবং উত্তরে বাল্খ, তোখারিস্তান ও বাদাখশান পর্যন্ত বিস্তার লাভ করে। আবদুল্লাহ উজবেক রাজ্যের পশ্চিম সীমান্তে আস্ত্রাবাদ দখল করেন এবং তুর্কিদের অধীনতা থেকে গিলান মুক্ত করেন। এরপর তিনি হিরাত ও মেশেদ উজবেক অধিকারভুক্ত করেন এবং খোরাসানও হস্তগত করেন। এ সময় সাফাভিদের আভ্যন্তরীণ গোলযোগের ফলে উজবেক শক্তিকে প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। শাহ আব্বাস তার সেনাবাহিনী পুনর্গঠন ও তুর্কিদের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে সাম্রাজ্যের পূর্ব সীমান্তে উজবেক শক্তির মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন। ইতোমধ্যে উজবেক নেতা আবদুল্লাহ ও আব্দুল মোমেন মৃত্যুবরণ করায় উজবেক শক্তি দুর্বল হয়ে পড়লে আব্বাসের পক্ষে উজবেকদের পরাজিত করা অপেক্ষাকৃত সহজ হয়ে দাঁড়ায়। আভ্যন্তরীণ গোলযোগে ব্যস্ত উজবেকদের 1598 সালে শাহ আব্বাস এক প্রচন্ড যুদ্ধে পরাজিত এবং দীর্ঘ 10 বছর পর হিরাত এবং মেশেদ সাফাভিদের হস্তগত হয়। কিন্তু ট্রান্সঅক্সিয়ানার নতুন খান বাকি মোহাম্মদের বিরুদ্ধে পরিচালিত শাহ আব্বাসের অপর একটি অভিযান ব্যর্থতায় পর্যবেসিত হয়। সেনাবাহিনীতে এই ব্যর্থতার পিছনে কারণ হিসেবে বলছে, সেনাবাহিনীতে নতুন প্রবর্তিত সাঁজোয়া বাহিনী কামান ব্যবহারে ব্যর্থতার কারণে শাহ আব্বাস 50,000 সৈন্য নিয়েও বিশেষ ক্ষতির সম্মুখীন হন এবং যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সাময়িকভাবে শাহ আব্বাস এই বিপর্যয়ের সম্মুখীন হয়েও তিনি উজবেকদের বিরুদ্ধে ভিন্নভাবে রাজনৈতিক বিজয় সূচিত করেন। সাম্রাজ্যের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত মার্ভ, বল্খ ও আস্ত্রাবাদে তিনি তার অনুগত উজবেক প্রধানদিগকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন এবং এভাবেই তিনি উজবেক শক্তিকে তার বশ্যতা স্বীকারে বাধ্য করেন। এর ফলে সাফাভি সাম্রাজ্যের পূর্ব সীমান্তে বহুদিন পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। যে উজবেকদের দমনের জন্য শাহ আব্বাস ওসমানদের সাথে চুক্তি করেছিলেন, উজবেকদের দমন করার পরে তার মূল উদ্দেশ্য, এখন মূল টার্গেট পরিণত হয় ওসমানীয় তুর্কিরা। উজবেক শক্তিকে পরাজিত করার পর শাহ আব্বাস সাম্রাজ্যের পশ্চিম সীমান্তে সাফাভিদের সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু ওসমানীয় তুর্কিদের বিরুদ্ধে দৃষ্টি নিবদ্ধ করেন।
যদিও শাহ আব্বাস এই সময় তুর্কিদের সাথে পূর্ব স্বাক্ষরিত সন্ধি যে চুক্তি হয়েছিল ভঙ্গ করে তুর্কিদের পারস্য হতে বিতাড়িত করার সংকল্প করেছিলেন ঠিকই, সেই সময় আজারবাইজানের রক্ষিত তুর্কি বাহিনী সাফাভিদের অধিকারভুক্ত সালমাস আক্রমণ করলে সন্ধির সত্ত্ব ভঙ্গ হয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অর্থাৎ শাহ আব্বাস যে চুক্তি করেছিলেন সেই চুক্তিটা তিনি প্রথম ভঙ্গকারী হিসাবে আখ্যায়িত হতে চাচ্ছিলেন না। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন কখন তুর্কিরা দুঃখিত, কখন তুর্কিরা এই সন্ধি চুক্তি ভঙ্গ করে, সেই সুযোগটা চলে আসে যখন সন্ধি শর্ত ভঙ্গ হয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষ হতে আর কোনো বাধা নেই। শাহ আব্বাস ১৬০৫ সালে আজারবাইজান আক্রমণ করেন এবং তাবরিজের অদূরবর্তী শেষ নামক স্থানে উভয় বাহিনীর মধ্যে এক প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধে বিখ্যাত ওসমানীয় সেনাপতি সিকানা পাশা পরাজিত হন এবং প্রায় ২০,০০০ তুর্কি সৈন্য যুদ্ধে প্রাণ হারায়। ফলে তাবরিজ, আজারবাইজান, নাখচিবান, ইরিভিন, গাঞ্জা ও তিফিস দীর্ঘদিন পর তুর্কিদের অধিকার হতে সাফাভিদের হস্তগত হয়। তুর্কিগণ আরাস নদীর দক্ষিণ প্রান্ত হতে বিতাড়িত হলে কুর্দিস্তান, বাগদাদ, মসুল, দিয়ারবেকির, কারবালা ও নাজাফ সাফাভিদের অধিকারে আসে। এভাবে বেশ কয়েক বছর সাফাভিদের সাথে তুর্কিদের যুদ্ধাবস্থা বিরাজমান থাকার পর অবশেষে ১৬১২ সালে উভয়ের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির শর্তানুযায়ী ১৫৫৫ সালে স্বাক্ষরিত আমাসিয়ার সন্ধি পুনরায় বলবৎ করা হয় এবং উভয় রাজ্যের সীমান্ত রেখাও অনুরূপভাবে ১৫৫৫ সালে যে সীমান্ত রেখা ছিল সেই সীমারেখায় আবার নতুন করে চিহ্নিত হয়। তুর্কি সুলতান মুরাদ ও তৃতীয় মোহাম্মদ কর্তৃক পারস্যের বিজিত সকল অঞ্চল তুর্কিগণ ছেড়ে দিতে বাধ্য হন। বিনিময়ে শাহ আব্বাস তুর্কি সুলতানকে বাৎসরিক ২০০ বোঝা সিল্ক প্রদান করবেন বলে স্থির হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই শাহ আব্বাস সন্ধি উপেক্ষা করে জর্জিয়া আক্রমণ করেন। এতে তুর্কি সুলতান ক্ষুব্ধ হয়ে ১৬১৬ সালে সাফাভিদদের বিরুদ্ধে একটি শক্তিশালী তুর্কি বাহিনী প্রেরণ করেন। তুর্কি বাহিনী এশিয়া মাইনর হতে ইরভিন ও তাবরিজ আক্রমণ করে। তুর্কিদের এই প্রচেষ্টাও ব্যর্থ হলে আবারও সন্ধি স্বাক্ষরিত হয় এবং পূর্ববর্তী সীমানা রেখা বা সীমান্ত রেখা অপরিবর্তিত থাকবে বলে স্থির হয়। এবার শাহ আব্বাস ২০০ বোঝার পরিবর্তে ১০০ বোঝা রেশম প্রদান করবেন বলে সাব্যস্ত হয়। কিন্তু এই সন্ধিও বেশি দিন টিকে নাই। এবার তুর্কিরা ১৬২৪ সালে বাগদাদ আক্রমণ করে। শাহ আব্বাস সাফল্যের সাথে তুর্কিদের আক্রমণ প্রতিহত করেন এবং বাগদাদ ও দিয়ারবেকিরের উপর সাফাভিদের আধিপত্য অক্ষুণ্ণ। শাহ আব্বাসের অন্যান্য বিজয় অভিযান। এ সকল রাজ্য বিজয় ছাড়া শাহ আব্বাস সাফাভি রাজ্য সীমারেখা বিভিন্ন দিক দিয়ে আরো বর্ধিত করেন। ১৬০২ সালে তিনি বাহরাইন অধিকার করেন এবং ১৬০৮ সালে শিরওয়ান ও সাফাভি সাম্রাজ্যভুক্ত করেন। ১৬২২ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের নিকট হতে তিনি কান্দাহার পুনরুদ্ধার করেন। এই কান্দাহার সম্রাট আকবর দখল করে নিয়েছিলেন। অতঃপর তিনি পর্তুগিজদের বিতাড়িত করে হরমুজ বন্দর দখল করার পরিকল্পনা করেন। ১৫০৭ সালে পর্তুগিজগণ পারস্য উপসাগর তীরবর্তী এই বন্দরটি অধিকার করে এবং তাদের অধীনে হরমুজ প্রাচ্যের একটি বিশিষ্ট বাণিজ্য বন্দর হিসেবে গড়ে ওঠে। শাহ আব্বাসের পক্ষে এককভাবে পর্তুগিজদের পরাজিত করা সহজসাধ্য হবে না মনে করে তিনি ভারতে বাণিজ্য উপলক্ষে আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় পর্তুগিজদের উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করেন। সহায়তা চুক্তি হিসাবে বিজয়লব্ধ সম্পদের স্বতন্ত্র শাসনকর্তা নিয়োগের অধিকার এবং বাণিজ্য শুল্কের অর্ধেক পাবেন মর্মে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহ আব্বাসকে সহায়তা করতে রাজি হয়। ১৬২২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় শাহ আব্বাস পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। অবস্থা বেগতিক দেখে পর্তুগিজগণ শাহ আব্বাসের বশ্যতা স্বীকার করলে প্রায় ১০০ বছর পর হরমুজ পারস্যের হস্তগত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি অনুযায়ী এই অঞ্চলে
কুঠি স্থাপনের অধিকার পেলেও বিজয়লব্ধ সম্পদ থেকে শাহ তাদের বঞ্চিত করে। শাহ আব্বাস বিজ্ঞ রাজনীতিকের ন্যায় সচেতন ছিলেন যে পর্তুগিজদের স্থলে ইংরেজ কোম্পানিকে প্রতিষ্ঠিত করা নিরর্থক অর্থাৎ বোকামি। তাই বিশ্বাসঘাতকতা করে ইংরেজ কোম্পানিকে উচ্ছেদ করার লক্ষ্যে হরমুজ বন্দরে হঠাৎ আক্রমণ করলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে তিনি শীঘ্রই এই ধ্বংসস্তূপের উপর নতুন শহর গড়ে তোলেন এবং এর নাম দেন বন্দর আব্বাস, যা আজও বন্দর আব্বাস নামে পরিচিত। শাহ আব্বাসের কৃতিত্ব আভ্যন্তরীণ ক্ষেত্রের ন্যায় দুঃখিত, শাহ আব্বাস তার অনুসৃত নীতি, বৈদেশিক নীতি, বিশেষ সাফল্য ও বিজ্ঞতার পরিচয় বহন করে। তিনি ভারতের মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন। আকবর 1591 সালে কান্দাহার জয় করলে এই সম্পর্কের সামান্য অবনতি দেখা দিলেও শাহ আব্বাস আকবরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন। তবে এটা ঠিক যে তিনি কান্দাহারের উপর পারস্যের ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে আপোষহীন মনোভাব পোষণ করতে থাকেন এবং 1622 সালে জাহাঙ্গীরের আমলে কান্দাহার পুনরায় দখল করতে সক্ষম হন। ওলন্দাজ, পর্তুগিজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পারস্য উপসাগরীয় এলাকার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিরাজমান শত্রুতা হতে তিনি কূটনৈতিক আশ্রয় নিয়ে স্বীয় স্বার্থ উদ্ধার করেন, যে ঘটনাটি ইতিপূর্বে আলোচনা করলাম। শাহ আব্বাস ক্রিমিয়ার তাতার খান ও মস্কোর যুবরাজদের সাথে হৃদ্যতাপূর্ণ বৈদেশিক সম্পর্ক বজায় রাখেন ও তাদেরকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন। ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল পারস্যের সাফাভি রাজদরবারে তাদের দূত প্রেরণ করেন। ফ্রান্সও অনুরূপভাবে একজন দূতকে পারস্যে প্রেরণ করেন। স্পেনের রাজা তৃতীয় ফিলিপের দূত 3 বার ইস্পাহানে আগমন করেন। বিনিময়ে শাহ আব্বাস 1589 সালে স্যার অ্যান্থনি সিরিলিকে ও পারস্যের হোসাইন আলী বেগকে ইউরোপে প্রেরণ করেন। এই সকল দূত বিনিময়ের ফলে শাহ আব্বাসের সুনাম ও সাফাভি সাম্রাজ্যের উন্নতি ও গৌরবের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। শাহ আব্বাস কেবল একজন বিখ্যাত রাজ্য বিজেতা ও রাজনীতিবিদই ছিলেন না, তার শাসন ব্যবস্থা ও জনহিতকর কার্যাবলীর জন্যও তিনি পারস্যের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। শাহ আব্বাস একজন ন্যায় বিচারক ছিলেন এবং কঠোর হস্তে অপরাধীর বিচার করতেন। বিচার বিভাগীয় শাসন ব্যাপারে শাইখুল ইসলাম, মুফতি, কাজী, হাকিম প্রভৃতি কর্মকর্তাগণ তাকে সাহায্য করতেন। সামরিক ও বেসামরিক প্রশাসন কার্য পরিচালনার জন্য তিনি ইতমাদ উদ-দৌলা, যিনি প্রধানমন্ত্রী পদে, বেলারবেগ বাগেশের শাসনকর্তা পদ, কালান্দর শহর পরিচালক, দারোগা, পুলিশ বিভাগের প্রধান এবং কেত খুদ্দা ও রইস গ্রাম্য মোড়ল, এই সকল উপাধিধারী যারা দায়িত্ব পালন করতেন প্রভৃতি কর্মকর্তার সাহায্য তিনি গ্রহণ করতেন। কোরআন ও শিয়া শরীয়ত মোতাবেক তিনি শাসন কার্য পরিচালনা করতেন। তবে মধ্যযুগীয় প্রথা অনুযায়ী তিনি সম্পূর্ণরূপে স্বেচ্ছাচারী ছিলেন না এবং তার কথাই ছিল দেশের অলঙ্ঘনীয় আইন। শাহ আব্বাস 1588 সালে রাজধানী কাজভিন থেকে ইস্পাহানে স্থানান্তর করেন এবং তার প্রচেষ্টায় ইস্পাহান তৎকালীন বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। এছাড়া কাস্পিয়ান উপসাগরের তীরবর্তী অঞ্চলে আশরাফ ও ফারহাবাদ নামে 2টি মনোরম নগরী নির্মাণ করেন। এটা তার শীতকালীন আবাস ও সেই সঙ্গে সাফাভি সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে পরিগণিত হয়। শাহ আব্বাসের কৃতিত্বগুলোর মধ্যে সেনাবাহিনীর সংস্কার অন্যতম কৃতিত্বের দাবিদার। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একটি স্থায়ী ও বিশ্বস্ত সেনাবাহিনী গঠনে বিশেষ মনোযোগী হন। তিনি উপলব্ধি করেছিলেন যে পারস্যের সাফাভি বংশের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিজিলবাস গোত্রপতিগণ
প্রয়োজন মাফিক সৈন্য সরবরাহ করেছেন, কিন্তু তারা সুযোগ পেলেই রাজক্ষমতায় হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। শাহ তাহমাসপের সময় আমরা দেখেছি কিভাবে তারা রাজক্ষমতায় হস্তক্ষেপ করেছিল। সে কারণে শাহ আব্বাস তুর্কিদের জেনেসারি বাহিনীর আদলে দুঃখিত আদলে একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিভিন্ন অঞ্চল হতে আগত যুদ্ধবন্দীদের মুক্তি দিয়ে সেনাবাহিনীতে ভর্তি করার ব্যবস্থা করেন। এছাড়া স্থানীয় জনগণের মধ্য থেকেও তিনি সৈন্য সংগ্রহ করার ব্যবস্থা করেন। এই নবগঠিত সেনাবাহিনীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এভাবে তিনি রাষ্ট্রীয়ভাবে গোলাম নামে নতুন সেনাবাহিনী গঠন করেন। এতেও তিনি ক্ষান্ত না হয়ে একান্ত নিজের দেহরক্ষী হিসাবে বিশ্বস্ত অনুগত ব্যক্তিদের নিয়ে শাহ সেবন নামে আরো একটি বাহিনী গঠন করেন। এ সেনাবাহিনী দ্বারাই তিনি কিজিলবাজ গোত্রপতি, উজবেক, ওসমানীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। এ কারণে তাকে আমরা শ্রেষ্ঠ সামরিক সংগঠক হিসেবে আখ্যায়িত করতে পারি। শাহ আব্বাস ছিলেন পারসিক জাতীয়তাবাদের সংগঠক। তিনি পারস্যের সকল গোত্রকে একত্রিত করে একটি জাতিতে পরিণত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে পিসাইক্স এর মন্তব্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে পারস্যে বসবাসকারী বিভিন্ন গোত্র ও জাতির মধ্যে সংহতি স্থাপনের দুরূহ কর্মতৎপরতায় শাহ আব্বাসের বাস্তব প্রতিভা যেভাবে বিকশিত হয়েছে, অন্য কোনো ক্ষেত্রে তদ্রূপ হয়নি। এক জাতি এক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে তিনি শিয়া মতবাদকে জনপ্রিয় করে তোলেন। এছাড়া তিনি মেশেদে ইমাম আলী আল আর রেজার সমাধিসৌধ নির্মাণ করে একে শিয়াদের তীর্থস্থান বলে ঘোষণা করেন। অতঃপর মক্কা ও কারবালা হতে পারসিক শিয়া তীর্থযাত্রীগণকে তিনি মেশেদে তীর্থযাত্রার জন্য উৎসাহিত করতে থাকেন। এমনকি তিনি নিজেও বহুবার পরিষদ বর্গ সহ নগ্ন পদে ও পদব্রজে ইস্পাহান হতে সুদীর্ঘ পথ অতিক্রম করে মেশেদে তীর্থযাত্রা করেছিলেন। তার এইরূপ প্রচেষ্টার ফলে পারসিকদের নিকট মেশেদের ধর্মীয় গুরুত্ব ও প্রাধান্য বেড়ে যায় এবং জনগণের জাতীয় তীর্থস্থানের মর্যাদা লাভ করে। এভাবে শাহ আব্বাস প্রাচীন সামন্ততান্ত্রিক প্রথার পরিবর্তে ধর্মভিত্তিক শক্তিশালী কেন্দ্রীয় শাসিত রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেন। শাহ আব্বাস পারস্যিক শিল্প সাহিত্য ও স্থাপত্য কলা একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের সুযোগ্য পণ্ডিত লোকদের স্বীয় দরবারে স্থান দিতেন। পণ্ডিত সদরুদ্দিন ও দার্শনিক বাহাউদ্দিন তার রাজ দরবারের অলঙ্কার স্বরূপ ছিলেন। বিশ্ববিখ্যাত হস্তলিপি ও চিত্র বিশারদ রেজাই আব্বাস মুজাফফর আলী, জয়নুল আবেদিন ও কিতাবদার সাদেকি বেগ সাফাবি দরবারে কর্মরত থেকে হস্তশিল্পী ও চিত্রশিল্পীও নতুন দিগন্তের সূচনা করেন। শাহ আব্বাসের আমলে মৃৎপাত্র ও কার্পেট নির্মাণের ক্ষেত্রেও বিরাট সাফল্য অর্জিত হয়েছিল। মৃৎশিল্পের জন্য উন্নয়নের জন্য তিনি পৃথিবীর বিভিন্ন স্থান বিশেষত চীন হতে 3 শতাধিক শিল্পী আনয়ন করেছিলেন। স্থাপত্যকলার ক্ষেত্রেও শাহ আব্বাস অবিস্মরণীয় কৃতিত্ব প্রদর্শন করেন। ইস্পাহান নগরীর নির্মাণ কার্য হতেই তার স্থাপত্য শৈলীর প্রমাণ পাওয়া যায়। শাহ আব্বাসের পৃষ্ঠপোষকতায় পারসিক শিল্প, সাহিত্য, স্থাপত্য কালক্রমে সমগ্র মুসলিম জাহানের উপর এক বিরাট প্রভাব বিস্তার করেছিল। কাজেই সমস্ত বিষয় বিবেচনা করে শাহ আব্বাসের রাজত্বকালকে পারস্যের শ্রেষ্ঠ গৌরবের যুগ এবং তাকে মহান শাহ বলে আখ্যায়িত করা হয়। শাহ আব্বাসের কৃতিত্ব কেবল সামরিক ও শাসনতান্ত্রিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, জনহিতকর কার্যাবলীর ক্ষেত্রেও তিনি অনন্য কৃতিত্ব রেখে গেছেন। জনগণের
সুখ সুবিধার প্রতি লক্ষ্য রেখেই তিনি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। তার নির্মিত কতগুলো রাস্তা, বিশেষ করে জিলান ও মাজেন্দানের রাস্তাগুলো আজও তার কীর্তির পরিচয় বহন করছে। তিনি দেশের সর্বত্রই সরাইখানা ও সেতু নির্মাণ করেন। রাজধানী ইস্পাহানকে নতুন শহরে পরিণত করাই হলো তার শ্রেষ্ঠ কীর্তি। তিনি রাজধানীকে খুব উন্নত ও সুন্দর এবং সুরুচিপূর্ণ সুরুচিসম্পন্ন শিল্প ও কারুকার্য খচিত প্রাসাদ দ্বারা সুশোভিত করেন। এছাড়া বন্দর আব্বাস, কাস্পিয়ান উপসাগরের তীরবর্তী আশরাফ ও ফারহাবাদ নামক দুটি মনোরম নগরীর সৃষ্টি তার অন্যতম কীর্তি হিসেবে বিবেচিত। তিনি ইস্পাহানে ১৬২টি মসজিদ, ৪৮টি ধর্মীয় কলেজ, ১৮০২টি সরাইখানা, ২৭৩টি হাম্মানখানা নির্মাণ করেন। তার সময়ে মনোরম ধর্মরাজি, সৌধমালা, রাজপথ ও অন্যান্য রাজকীয় প্রাসাদ সমৃদ্ধ ইস্পাহানের গৌরব এতদূর বৃদ্ধি পেয়েছিল যে ইস্পাহানকে নেস্ফ ই জাহান বা জগতের অর্ধাংশ বলা হতো। আলোচনার একেবারে শেষ পর্যায়ে পরিশেষে আমরা বলতে পারি যে মহান শাহ আব্বাস মধ্যযুগীয় শাসক হলেও আধুনিক, রুচিসম্পন্ন, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল নরপতি ছিলেন। অদম্য সাহসিকতা, কর্মদক্ষতা, সহনশীল ও অসামান্য প্রতিভার জন্য পারস্য তথা বিশ্বের ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্যের উন্নতি ও জনসাধারণের কল্যাণ, এই দুই ব্রতকেই সামনে নিয়ে তিনি অগ্রসর হন এবং সফলতাও লাভ করেন। আর এজন্য প্রজাদের নিকট তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এবং জনগণ তাকে বিশেষভাবে ভক্তি ও শ্রদ্ধা করতেন। ঐতিহাসিক পি সাইক্স এর মন্তব্য এটা আরো পরিষ্কার হওয়া যায় যে তিনি বলেন, পারস্যে এ পর্যন্ত যে সমস্ত রাজারা রাজত্ব করেছেন তাদের মধ্যে মহান শাহ আব্বাসের ন্যায় কেউই এত সম্মানিত বা সমাদৃত হন নাই। তাই নিঃসন্দেহে একথা বলা যায় যে শাহ আব্বাস স্বীয় যোগ্যতা, চারিত্রিক মহত্ব ও চেষ্টাত্বের জন্যই মহান উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার দীর্ঘ ৪২ বছরের রাজত্বকাল সাফাবি শাসন আমলের স্বর্ণর যুগ হিসেবে আখ্যায়িত হয়ে আছে। অবশেষে ইতিহাসের এই মহান ব্যক্তিত্ব ১৬২৯ সালে ১৯শে জানুয়ারি ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে আগের মতোই একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছে, সাফাবি এম্পিয়ার। এখানে দেখানো হচ্ছে এই নীল অংশটুকু সাফাবি এম্পিয়ার, আর এটা হলো শাহ আব্বাসের প্রতিকৃতি। আশা করি তোমরা উপকৃত হয়েছ, ভালো লেগেছে আমার ক্লাস। একটু ভালো করে পড়াশোনা করো, অবশিষ্ট অংশ বাসায় বসে দেখো। আমার যে অংশগুলোতে ভুলভ্রান্তিগুলো আছে, বানানগুলো, সেগুলো একটু নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে তোমরা সুন্দর করে একটা নোট তৈরি করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আবারও তোমাদের সুস্বাস্থ্য, মঙ্গলময় জীবন কামনা করে রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে অন্য একটি ক্লাস নিয়ে